আমি রাসেল হামিদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শামসেন। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করব। আজ ১ জুলাই, তাই আজ আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি জুলাইয়ের বার্তা, একটি বিশেষ দিন। এবং সে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে ৩ জন অতিথি উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত। আলোচনা শুরু করতে চাই, যেটি বলছিলাম যে জুলাই আন্দোলন আজকে ১ বছর হলো এই আন্দোলনের পরে, এবং একটি কোটার আন্দোলন থেকেই দিন শেষে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়, সেটি নিয়ে আলোচনা করতে চাই। একটু আরিফুল ইসলাম আদিব, একটু আপনার কাছেই সে আলোচনা শুরু করছি। আমরা আপনারা যে আন্দোলনটি শুরু করেছিলেন কোটা নিয়ে, এবং সেখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ, সাধারণ মানুষের অংশগ্রহণ দেখেছি পরে খানিকটা। যদি শিক্ষার্থীদের উপরে নির্যাতন না হতো, মানে সেই সরাসরি গুলি না হতো, সাধারণ মানুষের কতটা অংশগ্রহণ থাকতো বলে মনে করেন? কিংবা যে ডিজাইন বা আপনাদের আন্দোলনের যে ডিজাইন বলা হচ্ছে, সেই ডিজাইনটাই বা আপনারা কি চিন্তা করে করেছেন, কখন করেছিলেন এরকমের চূড়ান্ত আন্দোলনের ডিজাইন? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন, এবং একই সাথে উপস্থিত বিজ্ঞ আলোচক বিন্দু আমার সাথে যারা উপস্থিত আছেন সবাইকে। আজকে জুলাইয়ের প্রথম দিন। গত বছর এই সময় আন্দোলনটা দানা বাঁধতে শুরু করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আজকেই প্রথম একটা কর্মসূচি ছিল, এবং সেটা ৩ তারিখ পর্যন্ত ছিল। পরবর্তীতে সেটা আরও পরবর্তীতে বৃদ্ধি পায় আর কি। একই সাথে এখানে জুলাইয়ের যারা শহীদ হয়েছে, আজকেও সবাই জুলাই নিয়ে প্রোগ্রাম করছে। বিশেষ করে এখনও শহীদ পরিবারগুলোর তারা ট্রমাটাইজ, তাদের সন্তান আত্মীয় হারানোর বেদনা আছেন, তাদের প্রতি সমবেদনা জানাই। এখানে দেখেন জুলাইয়ের ১ তারিখে আমাদের যে আন্দোলনের ব্যানারটা যেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা দেখেছি যে ২০১৮ সালে আমাদের যে আন্দোলনটা হয়েছিল সেটা ছিল কিন্তু কোটা সংস্কার আন্দোলন নামে, এবং সেটা শুধুমাত্র কোটারকে ফোকাস করেই ছিল, এবং সংগঠনের ব্যানারের নাম ছিল যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। কারণ দেখেছে যখনই কোনো আন্দোলন দানা বাঁধত, আপনার হচ্ছে সেটাকে বিরোধী ছাত্র সংগঠনের ট্যাগ দিয়ে একটা দমন করার চেষ্টা করা হতো। ফলশ্রুতিতে দেখেছে যে ওই দাবিটা যখন ধরেন হচ্ছে মেনে নেওয়া হইতো কিংবা হচ্ছে নানাভাবে, পরবর্তীতে আন্দোলনের রেশটা কিন্তু আর থাকার বা দরকার ছিল না। এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব একটা ডিফারেন্ট কেস হয়েছে। সেটা হচ্ছে যে ব্যানারের নামই হচ্ছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফলশ্রুতিতে এটা কিন্তু শুধু বৈষম্য যে কোটার ক্ষেত্রে, অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে যে কোটা বৈষম্য, এইটাকে কেন্দ্র করে এই ব্যানারটা হলো। ব্যানারটা মূলত বাংলাদেশের অন্য সেক্টরগুলোতেও যে বৈষম্য আছে, সেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য, নাগরিক অধিকার পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের, দীর্ঘমেয়াদী কিন্তু ওই ফোকাসটা রেখেই কিন্তু ব্যানারের নামকরণটা করা হয়েছে। এবং আপনি দেখবেন অভ্যুত্থান পরবর্তীতে আপনার হচ্ছে প্রত্যেকটা সেক্টরের যত ধরনের মানে যারা সেবা ওখানে দিয়ে থাকে, মানে কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলনগুলো করতো যে আমরা বৈষম্যের শিকার, এবং এটা অ্যাড্রেস করতো, সরকারের কাছে বিভিন্ন দাবি করতো প্রত্যেকটা প্রতিষ্ঠানে, মানে যারা বঞ্চিত হয়েছে প্রত্যেকে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে এই যে বৈষম্যর শিকার হচ্ছে, আমি বৈষম্য থেকে মুক্ত চাই, ফলে এইটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তীতে প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতর কিন্তু এই কনসেপ্টটা এবং এই নীতিটা আপনার হচ্ছে এস্টাবলিশড হয়েছে আর কি। তো ফলে আমাদের ওই কারণেই আপনার বৈষম্যবিরোধী আন্দোলনটা এই কারণেই প্ল্যাটফর্মটা করা হয়েছিল, যাতে কোটা সংস্কার আন্দোলনটা যদি একটা সুন্দরভাবে ফলপ্রসূ হয়, তাহলে এই আন্দোলনের ব্যানারটা পরবর্তীতে অন্য সেক্টরের যে বৈষম্যগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তীতে মুভ করা যাবে। এই কারণে এইভাবে ফোকাসটা করা হয়েছিল। একটু জানতে চাই যে ১ বছর পরে এসে আপনারা এই আন্দোলন নিয়ে সন্তুষ্ট? এখানে আন্দোলন নিয়ে সন্তুষ্ট বলতে চাওয়া পাওয়া কিংবা হচ্ছে নানা ধরনের যে বিষয়গুলো আছে, প্রথমত বিষয় হচ্ছে যে গণ অভ্যুত্থানের এই আন্দোলনটি দেখেন আমাদের এখানে গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদ পুরা জেঁকে বসেছিল। আপনি দেখবেন ২০১৪ সালের পর থেকে রাজনৈতিক দলগুলোর যে আন্দোলন ছিল ধারাবাহিক,
মানে তখন থেকে কিন্তু পুরো রাজনৈতিক দলগুলো একটা নিয়ন্ত্রণ করে ফেলছিল, বিএনপি, জামাত বা অন্যান্য দলগুলোকে। এবং পুরো বাংলাদেশের যারা প্রতিবাদী মানুষ বিভিন্ন সেক্টর, তাদের ভিতরে একদম হতাশা গ্রো করছে যে এইটার থেকে আসলে মুক্তি নাই বা কিংবা মুক্তি হওয়ার সম্ভাবনা। এবং জুলাই আগস্টটা যখন হয়েছিল তখন কিন্তু মানুষ আরও বুঝতে পারছিল যে এই যে 2000 মানুষকে জীবন দিতে হলো, তাহলে তার পূর্বে যে রাজনৈতিক আন্দোলনগুলো চলছিল সরকারের নামানোর জন্য কিংবা সরকারের বিরুদ্ধে নানা পদ্ধতিতে, তখন দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু একটা ক্রিটিক করতো যে আন্দোলন খুব বেশি হচ্ছে না, আন্দোলনে আরও জোরদার হওয়া উচিত। এবং আমরা দেখেছি যে এক দফার যখন 28 অক্টোবর ঘোষণা দিয়েছিল, পরবর্তীতে 7ই জানুয়ারি পর্যন্ত প্রায় 28 জন কিন্তু মারা গেছে। কিন্তু আপনি দেখেন যদি এইরকম একটা গণ অভ্যুত্থান না হতো, তাহলে কিন্তু আপনার এই যে ফ্যাসিস্ট যেভাবে চেপেছিল, এটা আপনার কোনোভাবেই হচ্ছে এখান থেকে মুক্তি ছিল না। ফলশ্রুতিতে আওয়ামী লীগ যেটা করেছে, 15 বছরে সকল রাজনৈতিক দল সংগঠনগুলোকে ধ্বংস করছে, তাদেরকে নানাভাবে হয়রানি, গুম খুন, 10,000-এর অধিক গুম খুন করছে, পুরো একটা ভয়ের সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থাকে করছে, সংস্কৃতি সাইড সরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। ফলশ্রুতিতে এই যে আওয়ামী লীগ এবং এটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে একটা এক ধরনের কোলাবোরেশন ছিল। ফলশ্রুতিতে আমরা যেটা মনে করি যে জুলাই অভ্যুত্থানের প্রথম যে অ্যাচিভমেন্টটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে একটা হুমকির মধ্যে ফেলে দিয়েছিল আওয়ামী লীগ, প্রতিবেশী রাষ্ট্রের সাথে এক ধরনের যোগসাজশে দেশের রাজনীতির অঙ্গনকে ধ্বংস করে, প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে, সেই জায়গা থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এটা একেবারে প্রথম অর্জন এবং প্রথম সফলতা। জি, এরপরে আরও আসছি আমি আপনার কাছে, তবে তার আগে জনাব মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছে জানতে চাই যে তিনি আন্দোলনের কথা বলছিলেন, আমরা এর আগে 90-এর আন্দোলন দেখেছি। এই গত আওয়ামী লীগের আমলে তারা 3টি বিতর্কিত নির্বাচন করেছে, বিরোধী দলের বা যারা ছিল তাদের উপরে অনেক নির্যাতন করেছে। এরপরও সাধারণ মানুষ অবরোধ হরতালে অতটা সম্পৃক্ত হয়নি যতটাই জুলাই আন্দোলনে হয়েছে। শ্রেণী পেশার মানুষ একেবারে দিন শেষে সেটি গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে। মানুষ কেন যৌক্তিক দাবিগুলোর ক্ষেত্রে সেই গণ অভ্যুত্থানের মতো অবস্থায় সামিল হয়নি? ধন্যবাদ রাসেল, জাহিদ ভাই আছেন, আদিব আছেন এবং দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা জানাই। জুলাই আমাদের জাতীয় অর্জনে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, জুলাই, যেটা ক্যালেন্ডারে ঘুরে যতবারই আসবে ততবারই আমাদেরকে একটা বিরাট মানে স্মৃতি এবং আমাদেরকে স্মৃতিকাতর করবে। শুধু তাই না, আমাদের অনেক অনুপ্রেরণা দিবে। আমরা আবার আত্মপর্যালোচনা করব, জুলাইয়ের দেনা পাওনা নিয়ে আমরা হিসাব মেলাবো। এটা চলতে থাকবে ইতিহাসের একটা অংশ হিসেবে। আপনি যেটা বলেছেন যে এত বঞ্চনা, এত লাঞ্ছনা গঞ্জনা, বিএনপি নেতাদের উপর এত জুলুম নিপীড়ন হলো, নির্বাচনে এত বড় বড় ডাকাতি হলো, জামাতের নেতাদেরকে এভাবে ফাঁসিতে ঝুলানো হলো, তারপরও তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা হলো না কেন? এটা কিন্তু আমরা তখন যখন আন্দোলন হচ্ছিল তখনও কিন্তু আমরা এই কথাগুলো বলেছিলাম। আমার মনে আছে রিপোর্টার্স ইউনিটিতে একটা মিটিংয়ে আমি সেখানে আহ্বান করেছিলাম। আমরা তো নতুন মানে অগ্রসরমান তো দল, আমাদের কথাকে হয়তো তখন অত গুরুত্ব দেওয়া হয় নাই। আমরা বলেছিলাম যে একটা কাজ করতে পারি না আমরা, যে 6 মাসের জন্য আমাদের সবার রাজনৈতিক পরিচয় আমরা পোস্টপোন করে দেই, যে কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে এবি পার্টি, এটা বন্ধ করে আমরা একটা অ্যালায়েন্সের নাম দেই, যে অ্যালায়েন্সটা হবে যে আমরা আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে চাই এবং ফ্যাসিবাদ থেকে মুক্তি চাই, এবং কোনো দলীয় স্লোগান হবে না সেখানে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে দেখেন, আমরা যখন স্লোগান দিতাম রাজপথে, আমরা যখন বলতাম চোর চোর ভোট চোর, তখন আমাদের পাশাপাশি বাসে থেকে ওই যে দূরে থেকেও লোকেরা বলতো শেখ হাসিনা ভোট চোর। ঠিক আছে, আমরা যখন বলতাম যে আপোষ না সংগ্রাম, তখন ওখান থেকে বলতো সংগ্রাম সংগ্রাম। কিন্তু যখনই বলতাম মানে এবি পার্টি জিন্দাবাদ বা জিয়ার সৈনিক, তখন দেখতাম যে ওই বাস থেকে সাধারণ মানুষ আর কিন্তু রিপ্লাই দিত না, কারণ ওই দলীয় স্লোগানে কেউ পার্টিসিপেট করতো না। তো এই জন্য এইটা একটা ব্যারিয়ার ছিল, যে মানুষ মনে করতো যে উনি তো আন্দোলন করছেন উনি ক্ষমতা আসার জন্য, বা উনি তো আন্দোলন করছেন ওনার নেতার জন্য। দেখেন বিএনপির প্রত্যেকটা মিছিলে ছিল কি, তারেক রহমানের মুক্তি চাই, বীরের বেশে তারেক রহমান আসবে ফিরে, বা খালেদা জিয়ার মুক্তি চাই। এই দাবিটার সাথে মানুষের সাথে সম্পৃক্ততাটা কম ছিল। মানুষের সাথে সম্পৃক্ত দাবিকে দেখেন, কোটা বৈষম্যের যে জায়গাটা, কোটা কয়জন মানুষকে টাচ করে? কোটা তো সবার ইস্যুও না, কিন্তু যেহেতু এটা অধিকার ভিত্তিক আন্দোলন, এটার কোনো পলিটিক্যাল রূপ নাই,
শুধু কোটা তো না, এর আগে আপনার নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, সেখানেও আমরা দেখেছি সাধারণ মানুষের সম্পৃক্ততা হয়েছে। এটা অনেকে বলে না, আমি দেখেছি আওয়ামী লীগ পিরিয়ডে সবচেয়ে একটা সাকসেসফুল আন্দোলনের কথা কেউ স্মরণ করে না। সেটা হচ্ছে আপনাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে আড়িয়াল বিল আন্দোলন। ওই যে একটা এয়ারপোর্ট করতে চেয়েছিল, এই প্রথম আওয়ামী লীগকে ব্যাক করতে হয়েছে আমার জানা মতে। সাধারণ মানুষ দা ছুরি নিয়ে আপনার গ্রামের লোকেরা তাদের জমি রক্ষার জন্য তারা আন্দোলন করেছিল। দ্যাট ওয়াজ দি ফার্স্ট টাইম যে আওয়ামী লীগ কোনো একটা সিদ্ধান্ত নিয়ে তাকে পিছুটতে আসতে হয়েছে। বঙ্গবন্ধুর নামে একটা এয়ারপোর্ট করার প্ল্যান করেছিল, সেখানে মানুষ তাদের জমি রক্ষার জন্য আন্দোলন করেছিল। অর্থাৎ অধিকারের আন্দোলন সবচেয়ে পাওয়ারফুল। কোনো পলিটিক্যাল দাবি টাবি সব কিছু এটা হারিয়ে যায়। আপনি দেখেন গণ অভ্যুত্থানের সময় কে নাহিদ, কে আসিফ, কে সার্জিস, এগুলো নিয়ে তো কোনো বদার ছিল না। এই গণ অভ্যুত্থান আপনার ছড়িয়েছে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো এলাকা নাই। আপনি কি রাসেল, আপনি কি জানেন যে প্রত্যেকটা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস আক্রান্ত হয়েছে? একটা ইউনিয়ন অফিস আওয়ামী লীগ অফিস দেখাতে পারবেন না অক্ষত ছিল। কোন 90-এ তো হয় নাই। ইভেন আমি 71-এর মর্যাদার সাথে তুলনা করছি না, 71-এর মর্যাদার সাথে কোনো কিছুকে তুলনা করার প্রশ্নই আসে না। 71 সালেও আমাদের দেশের বহু জেলা ছিল যেখানে যুদ্ধ হয় নাই, মুক্ত অঞ্চল ছিল। জি ডাক্তার সাহেব ঠিক না? থানাতে পুলিশ ছিল, সব ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম শেখ মুজিবের ছবি, শেখ মুজিবের আপনার কোনো একটা প্রতিকৃতি গ্রাম থেকে গ্রামান্তরে এমন কোনো জায়গা নেই যেখানে ছিল না। এবং ঘরের মধ্যে যাদের ছিল তারা পর্যন্ত সেটা সরিয়ে ফেলেছে। সবার আগে কে সরিয়েছে? আওয়ামী লীগের লোকেরা সরিয়েছে। তো ইভেন বই পুস্তক লুকিয়ে ফেলেছে। কারো বাসায় শেখ মুজিবের বই ছিল বা আওয়ামী লীগের বই, সেটা পর্যন্ত লুকিয়ে ফেলেছে। এই যে গণরোষ, এই যে গণ অভ্যুত্থানে ছড়িয়ে যাওয়া, এটার প্রধান শক্তি ছিল অধিকার ভিত্তিক আন্দোলনের শক্তিটা, যে আমরা বঞ্চিত, আমরা অধিকারহীন। এবং দেখেন একজন আরেকজন, জুলাই অভ্যুত্থানে এক একটা গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেখানে এক শহীদের স্ত্রী এসেছে। সে বলেছে আমার স্বামী শুধু পানি খাওয়াইতে গিয়েছিল, সে এত আন্দোলন বুঝতো না, সাধারণ একজন মানুষ ছিল। তার কাছে মনে হয়েছে আরে বাচ্চাগুলো গরমে কষ্ট পাচ্ছে, সে পানি নিয়ে গিয়েছিল। কিন্তু ছাত্রলীগের ছেলেরা তাকে ধরে ফেলে তাকে মেরে ফেলছে, মানে একদম তার মাথায় আঘাত লেগেছে। তো দেখেন ওই যে রিয়ামণি, যে মেয়েটা ছাদের উপরে খেলতে উঠছিল বা দেখতে উঠছিল, তার তো হেলিকপ্টার থেকে গুলি করে, সে তো আন্দোলন বুঝারও শক্তি হয় না তার। তাহলে আপনি দেখেন একটা অধিকারের আন্দোলন কিভাবে ছড়াতে মানুষের হৃদয়ের অন্তঃস্থলে ছুটে সবাই এক জায়গায় এসে গেছে, নো হাসিনাকে আমরা আর চাই না, এই ফ্যাসিবাদের আর আমরা চাই না। তো এইটা জুলাইয়ের আন্দোলনের আপনি যেটা যে কথাটা বোঝাতে চেয়েছেন, আমাদের দেশে এই রাজনৈতিক আন্দোলনের একটু আবেদনটা কিন্তু কমে গেছে এবং রাজনৈতিক দলগুলোর যে বিশ্বাসযোগ্যতাও কিছুটা কমে গেছে। দেখেন আমি সমালোচনা বা যাই বলেন, আপনি দেখেন নাহিদ, আসিফরা হচ্ছে আমাদের আন্দোলনের শক্তি, আমাদের আন্দোলনের পোস্টার বয় বলতে পারেন, মানে তারা হচ্ছে সিম্বল অফ দি মুভমেন্ট। কিন্তু তারা যখন রাজনৈতিক দলে আসলো, তারা যখন সরকারে গেল, এখন কিন্তু তাদের গ্রহণযোগ্যতা অনেক কমে গেছে। এখন এই যে আমাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা কমে গেছে, রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা কমে গেছে, এটা তো ভালো লক্ষণ না। এটাই তো, কারণ দিন শেষে রাজনৈতিক দলের হাতেই তো রাষ্ট্র আসছে। এই যে এখন দেখেন আমরা কিন্তু রাজনৈতিক দলের হাতেই আবার ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়াটা শুরু হচ্ছে, নির্বাচন, আবার তো রাজনৈতিক দলের হাতেই আসবে ক্ষমতা, এটা তো উপায় নেই। তো সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি, এটা আমাদের জাতীয় পর্যালোচনার বিষয়, যে রাজনৈতিক দলের আহ্বানে মানুষ রাস্তায় নামছে না, সাধারণ দাবির মুখে মানুষ রাস্তায় নামছে। এইটাকে আমাদেরকে পর্যালোচনা করে আমাদের সবাইকে জুলাই থেকে আত্মসমালোচনা করতে হবে। সবার সংশোধন বা সংস্কারের কথা আসছে, রাজনৈতিক দলগুলোকে এই সংস্কারে সাড়া দিতে হবে। প্রসঙ্গে আসছি, ডাক্তার জাহিদুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই যে একটি রেফারেন্স দিয়ে আসলে একজন ফেসবুকে একটি মন্তব্য জানতে চেয়েছেন জুলাইয়ের সফলতা ব্যর্থতাকে। সেখানে অনেকে অনেক মন্তব্য করেছেন, তাদের কয়েকজনের প্রোফাইল হিস্ট্রি আমি দেখলাম যে তারা খুব একটা রাজনৈতিক সংশ্লিষ্ট পোস্ট দেখিনি, যদিও যাচাই করে এর বিষয়ে সম্ভব হয়নি। একজন লিখেছেন জুলাইয়ের সফলতা শুধু নামে হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। জুলাইয়ের সফলতা বলতে বুঝি পুরান স্বৈরাচারের পতন এবং নতুন স্বৈরাচারের আগমন, এটাই বাস্তব। আরেকজন লিখেছেন যারা জুলাইয়ের নায়ক ছিলেন তারাই দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে, এটা খুব দুঃখজনক, তাদের দুর্নীতি আমাদের স্বপ্নগুলোকে ভেঙে দেয়। একটু আপনার কাছে জানতে চাই পর্যালোচনা, আওয়ামী লীগ সরকারের পতন ছাড়া জুলাই আন্দোলনের সফলতা আর কি কি আসলে? আমি আসবো, তার আগে একটু এই মুভমেন্টটা নিয়ে যে আলাপটা হলো, আমি দীর্ঘদিন একটা আলাপ করছিলাম, লিখেছি কলাম, আমি বলি প্রচুর জায়গায় এটা বলেছি যে বাংলাদেশ একটা তিউনিসিয়া মডেল
আপরাইজিং হবে, আমি কনফিডেন্ট ছিলাম। এটা এই কোটা আন্দোলন না হোক আরেক কোনো আন্দোলন হতোই। এবং ঘটনাচক্রে আমার একটা ভবিষ্যৎবাণী আছে, এটা আমার জ্যোতিষীর মতো ফুলে গেছে। সেটা হচ্ছে ভয়েস অফ আমেরিকা 24 সালের জানুয়ারির 1 তারিখে আমার একটা ইন্টারভিউ নিয়েছিল। আমাকে জিজ্ঞেস করছিল 7 তারিখে তো নির্বাচন, এই সরকার কতদিন টিকতে পারে। আমি বলেছিলাম সর্বোচ্চ 1 বছর, নাও হতে পারতো, কিন্তু ঘটনাচক্রে হলো। মানে আর্গুমেন্ট ইজ, খেয়াল করুন 18 সালে সাধারণ মানুষ এই নিরাপদ সড়কে নেমে গেছে। আসলে কি সবাই নিরাপদ সড়ক নিয়ে খুব মাথা ব্যথা করে? একদম না, প্রত্যেকের তীব্র ক্ষোভ আছে, ও নামার জন্য অপেক্ষা করছে। কিন্তু 18 সালে আমরা কেন সফল হই না, আমি এটা একটু যোগ করি। 18 সালে তো রাস্তায় বাচ্চাদেরকে হেলমেট করে পিটিয়েছে, আমরা রাস্তায় ছিলাম দেখেছি। ঢাকা ইউনিভার্সিটিতে যখন পেটালো মানুষ ক্ষুব্ধ হলো, ওর চেয়ে আরও সেন্সিটিভ ছিল বাচ্চাকে পেটালো, সেদিন মানুষ নামে নাই কেন? আমার আর্গুমেন্ট হচ্ছে 18 সালের অর্থনীতি এই তুলনায় অনেক ভালো ছিল। আমাদের একটা অর্থনৈতিক ক্রাইসিস শুরু হলো, মানুষ খুব খারাপ হয়ে গেল অর্থনীতি থেকে। যখন খারাপ হতে শুরু করলো, সেই কারণে 24 আমার অস্থিরতা অন্য কারণে, এবং আমি ব্লেম করছি এই সরকারকে এবং আমি নেমে যাব। কেন তিউনিসিয়া মডেল? 10 সালের নভেম্বরে বেন আলী তার 23তম বার্ষিকী উদযাপন করেছেন ক্ষমতায়। তারপর কি এর সাথে কিন্তু কোটা সংস্কারের মতো একটা ভার্সিটি গ্র্যাজুয়েট মোহাম্মদ বোয়াজিজি, সে চাকরি পায় না, সে ফুটপাতে ফল বিক্রি করতো। তাই পুলিশ অফিসার নিয়ে গেছে, এটা তো বেআইনি, তুমি ফুটপাতে কেন বিক্রি করছো? স্টেশনে নিয়ে গেছে, সে গিয়ে ওখানে যে আমার কিছু করার নাই, আমার এটা একটু ফেরত দেন। কিন্তু বলা হচ্ছে দেবো না। তো উনি হুমকি দেন যে আমার যদি এটা না ফেরত দেন আমি কিন্তু সুইসাইড করবো। এবং উনি করলেন এটা, উনি গিয়ে তেল কিনে এনে মানে ওই অফিসের সামনে গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। সাথে সাথে মারা যান নাই, উনি 2 সপ্তাহের মতো বেঁচে ছিলেন, শেষে মারা গেলেন। প্রথম আস্তে আস্তে, কিন্তু মারা যখন গেল তখন কি হলো জানেন? তার ডেড বডি এলাকায় গেল, সেখান থেকে শুরু হলো শোরগোল। অন্যরা সবাই নেমে গেল, কারণ বেন আলী তো একটা ডিকটেটর, সে মানুষকে অপ্রেস করেছে। বোয়াজিজির জন্য কেউ নামে নাই আসলে, সত্যি কথা যেটা। বোয়াজিজির জন্য প্রথম ক্ষোভ তৈরি হলো, নামলো, এরপর প্রত্যেকে তার ক্ষোভ নিয়ে নেমে গেল। আজকে আমরা সংস্কারের কথা বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থা যেন ফেরত না আসে। অসংখ্য মানুষ এগুলো কিচ্ছুই জানে না, রাস্তায় নেমে মারা গেছে, অসংখ্য খেটে খাওয়া মানুষ আছে, তার ব্যক্তিগত একটা ক্ষোভ। যেমন আমি একটা উদাহরণ দিই, যাত্রাবাড়িকে তো আমরা আমাদের স্ট্যালিনগ্রাড বলি। যাত্রাবাড়ির একটা বিরাট একটা অংশ ছিল পরিবহন শ্রমিক, হিউম্যান হলারের ড্রাইভার, হেল্পার। ওদের এলাকার ছাত্রলীগের অত্যাচারে ওদের জীবন শেষ হয়ে গেছে। অত্যন্ত টাফ একটা মানে কাজ তারা করেন, কিন্তু টাকা রাখতে পারেন না, চাঁদাবাজি দিতে দিয়ে তাদের জীবন অতিষ্ঠ। আমি ব্যক্তিগতভাবে এরকম কথা বলে দেখেছি, এরকম ভিডিও দেখেছি, যারা বলছে যে তারা ওই ক্ষোভ নিয়ে মাঠে নেমে গেছে যে আমি এভাবে নেমে যাব। সময়ের প্রয়োজনে গল্পটার মধ্যে মুক্তিযুদ্ধে কেন গেছো এই প্রশ্নের জবাবে এরকম বিচিত্র সব কারণ আসে। উপরে আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি, স্বাধীনতা চাই, সেক্টর কমান্ডারকে তাই বলে। নিজেদের মধ্যে যখন কথা বলে অদ্ভুত সব কারণ, ব্যক্তিগত হিসাব নিকাশও। এলাকার যে মাস্তান তাদেরকে শায়েস্তা করার জন্য সে মনে করছে স্বাধীন হলে এটা শায়েস্তা করা যাবে। সো এটা বাংলাদেশে হতোই, আমি মনে করি কোনো না কোনো ফর্মে। এটা 1 বছরের মধ্যে না হোক 2 বছরে হতো, এটা এই মডেলের কিছু হওয়ার সম্ভাবনা ছিল। এবার প্রত্যাশা প্রাপ্তির প্রসঙ্গে আসি, সেটা হলো আমি এটা অ্যাগ্রি করি যে আমাদের অনেকের প্রত্যাশা পূরণ হয়নি, এবং শুরু থেকে আমি একটা চেষ্টা করেছি, যেখানেই গেছি বিভিন্ন রকম সভা হতো, তখন আমি মানুষের অতিরিক্ত চাওয়ার ব্যাপারে আমি মানে বিরুদ্ধে কথা বলেছি, যে যত বেশি চাইতে থাকবো আমরা, আমাদের হতাশা তত বাড়বে। এবং এই চাইতে চাওয়ার পেছনে আমরা যেহেতু কেউ এটাকে অনেক বড় করে এনে হাজির করেছি, যেটা একটা বিপ্লব। সুতরাং একটা বিপ্লব যখন হয়ে যায় একটা সমাজে, তো রাতারাতি সব পাল্টে যাওয়ার কথা। আমরা অনেকে এই শব্দটাকেও আমরা ফাইট করেছি। আমি একদম প্রথম দিন থেকে করেছি। আই ক্যান রিমেম্বার দেশের একজন খুব গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল এটাকে বিপ্লব হিসাবে দেখিয়ে বিপ্লবী সরকার করার চেষ্টা করেছিলেন। সো আপনি অনেক বেশি আশা করেছেন। কেন আশা করেছি, কেন আশা করব? এটা কি, এটা তুলনা মুক্তিযুদ্ধ অনেক বড় ব্যাপার না? তো মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধা সবাই কি সহি পথে ছিলেন? খানাতে একটা সিনেমা বানিয়েছিল, আবার তোরা মানুষও, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কেন বানিয়েছেন? আমাদের এরা তো, আমরা যারা রাস্তায় নেমেছে নিশ্চিত মৃত্যু রয়েছে, তো একটা মুক্তিযুদ্ধ মারা যাওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অনেক হাই। ও মরতেই গেছিল দেশের জন্য। দেশ স্বাধীন হওয়ার পর সে অনিয়ম, দুর্নীতি, দখলদাজি, দোকান লুট এগুলো করে নাই? করেছে তো, হাতে তো অস্ত্র ছিল, অস্ত্র জমা না দিয়ে। তা আবার তোরা মানুষও বানিয়েছেন আমরা। তো যদি ওইটা জানি আমি, তাহলে আমি এখানে কেন এত অবাক হচ্ছি? আমি এটাকে মানে ভালো কিছু বলছি না। এই সমাজের মানুষ এই সমাজে যখন পাওয়ারের কাছে যায়, উনি কিছুদিন আগে মারা যেতে চেয়েছিলেন, সত্যিও এটা, আবার এটাও সত্যি, এখানে উনি করাপ্ট হবেন, কারণ টাকার অকল্পনীয় শক্তি আছে আমাদের সমাজে। সো এগুলো খুব অবিশ্বাস্য কিছু না। আমার কাছে যদি জিজ্ঞেস করেন, সব কিছুর পরও আমাদের সরকারের পারফরমেন্স নিয়ে আমার তীব্র সমালোচনা আছে।
কিন্তু আমরা যদি সব বাদ দিই, ধরলাম আমরা কোনো সংস্কারও হইল না, ধরে নিলাম অনেক সংস্কারের আলাপ হচ্ছে, একটাও হলো না, যদিও সংস্কারের অনেক অগ্রগতি হয়েছে বলে আমি মনে করি, আর একটাও যদি না হয় সোফার আমি তারপরে সন্তুষ্ট। কিন্তু আমাদের মূল বাধা কি ছিল? আমরা মূল ব্যারিয়ারটা তো সরিয়ে ফেলতে পেরেছি। সিনার পতনের চাইতে বড় প্রাপ্তি একদম। আপনি আচ্ছা, কম্বোডিয়া আমাদের কাছাকাছি একটা দেশ, ওখানে তো হুন সেনকে নামানো যায় না, সে তো তার ছেলেকে বসাই দিয়ে গেছে, 27 বছর নিজে ছিল, তারপর ছেলে। শাহ হাসিনা যা চাইছিলেন ছেলে অথবা মেয়েকে বসাবেন, তো পৃথিবীর ইতিহাস 69 পরেও তো ইয়াহিয়ার পরে আইয়ুব খানের পরে ইয়াহিয়া আসছে। মানে শেখ হাসিনা যে মডেল চেয়েছিলেন সেই মডেলটা আমাদের কাছেই কার্যকর আছে। এই মুহূর্তে ক্যামেরুনের যিনি প্রেসিডেন্ট, উনি 48তম বছর প্রেসিডেন্ট আছেন, ওনার কম বয়সে হয়েছিলেন বলে এখনো আছেন, তো 48তম বছর উনি প্রেসিডেন্ট আছেন। সুতরাং শেখ হাসিনা তো থেকে যেতে পারতেন, এবং শেখ হাসিনা যদি না থাকতেন, একটা মজার কথা বলি, ধরেন এবি পার্টি বিরাট বিরাট কথা বললো, আমরা যদি আমাদের রাজনীতি, আমি তোমাকে স্বাস্থ্যে এটা দিব, শিক্ষায় এটা দিব, ওখানে ওইটা দিব, সেখানে সেটা দিব, এরপর এবি পার্টি কি প্রশ্ন ফেস করতে জানেন? এরে ফেলবেন কেমনে? মানে আমাদের রাজনীতি বলে আর কিছু ছিল না। তো উনি তো 41 সাল পর্যন্ত থেকে যাবেন, এবং উনি আস্তে আস্তে কীভাবে যেন উল্টো দিকে চলে আসছিল। অনেকে ফান করে বলছেন উনি ইয়াঙ্গার হচ্ছেন, উনি তো তার ন্যাচারাল ডেথ হবে না, মানুষ এসব বলা শুরু করেছে। তো সেই জায়গায় যখন শেখ হাসিনাকে সরাতে পারছেন, আমরা বাকি কাজ করতে পারবো, আমি মনে করি। এটা ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু না। জি, আবার একটু বিরতি নিয়ে আসি। বিরতির পর আরিফুল ইসলাম আদিব, একটু আপনার কাছে একটি সংবাদের, আজকে কিছুক্ষণ আগে একটি সংবাদ দৈনিক প্রথম আলোতে আমি দেখে আসলাম। সেটি হচ্ছে কুমিল্লায় ওএমএস পরিবেশক ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কুমিল্লার লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার আহ্বায়ক নোমান হোসেনের নেতৃত্বে কয়েকজন ছাত্র প্রতিনিধি। এমনটা আসলে হওয়ার কথা ছিল কিনা? যদিও ডাক্তার জাহিদুর রহমানের বক্তব্যে মনে হয় যে অতটা হয়তো হতাশ না হওয়াটাই উচিত, এটাই আমাদের সমাজের বাস্তবতা। কিন্তু আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনারা বৈষম্যের বিরুদ্ধে যেতে চেয়েছিলেন, সেজন্য আপনারা এমনটা কামনা করেছিলেন কিনা। আবারও ফিরছি একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আরিফুল ইসলাম আদিব, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলেন বিরতির আগে, কুমিল্লার লালমাই উপজেলায় ওএমএস এর ডিলার হতে চেয়েছিলেন, সেটি না পেয়ে খাদ্য যে নিয়ন্ত্রক রয়েছেন তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। এটি আসলে কাম্য ছিল কিনা? এখানে আপনি বলার পরে আমি এটা দেখলাম, নিউজটি দেখলাম। প্রথমত এখানে একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটার কমিটিগুলো যখন ফরমেশন হয় প্রথম থেকে, একেবারে প্রথমে আপনার সম্ভবত 58 জন বা 65 জনের কমিটি হয়েছিল, পরবর্তীতে সেটি আপনার হচ্ছে 158, এটা ছিল সেন্ট্রালি। আর জেলা এবং ঢাকার বাইরে যে প্রতিষ্ঠানগুলো, এগুলো ওই অঞ্চলে যারা কাজ করছেন তারা নিজেরাই নিজেদের মতন করে কমিটি আর কি প্যাডে ঘোষণা করেছেন, এরকম অনেকগুলো আছে। এবং এই কমিটিগুলো যখন হয় প্রথম দিকে আর কি, সমন্বয় কমিটি ছিল, তখন কিন্তু আপনার নির্বিচারে কোনো রাজনৈতিক পরিচয়, মানে ধরেন দেখে হচ্ছে কাউকে বাদ দেওয়া হয়নি। অর্থাৎ বৈষম্যবিরোধী যেহেতু একটা কমন প্ল্যাটফর্ম ছিল, ফলে যে কোনো রাজনৈতিক দল বা রাজনীতিকদের সাথে একটা কমন অংশগ্রহণ ছিল। সেখানে ধরেন জেলা পর্যায়ে আপনি ছাত্রদল বলেন, ছাত্র শিবির কিংবা ছাত্র অধিকার পরিষদ, অন্যান্য সংগঠনের, এরাও কিন্তু বৈষম্যের এই নেতৃত্ব এবং হচ্ছে জায়গাটা আসছে। আমরা যখন রাজনৈতিক দল আকারে হাজির হওয়ার চিন্তা করলাম, তখন কিন্তু আমরা এই জন্য দলের নামটা আলাদা এবং হচ্ছে এটার জন্য একটা আলাদা ছাত্র সংগঠন করা হয়েছে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, একটা কমন যে পারসেপশনটা হচ্ছে যে এই জন্য বৈষম্যের যে কোনো বিষয় আসলে প্রথমে হচ্ছে আপনার এনসিপিকে হচ্ছে ক্লেম করা হয়। কিন্তু বৈষম্যের উপর তো আমার অফিসিয়ালি কিংবা ধরেন জায়গার লিগাসি তো ওইভাবে খুব বেশি নাই বলতে কি, মানে তাদের উদ্যোগে ওই সেন্ট্রাল যে কমিটি ছিল সেটার উদ্যোগে রাজনৈতিক দল গঠন হয়েছে, সেটার একটা জায়গা। কিন্তু তারা এখনো পাওয়ার হোল্ড করে, যেটি হ্যাঁ, তৃণমূলে পাওয়ার হোল্ড করে। এখন তৃণমূলের বৈষম্যে যারা আছে, এরা যে সবাই যে এনসিপি করে কিংবা হচ্ছে এনসিপির রাজনৈতিক আদর্শে দ্বারা বিশ্বাসিত, বিষয়টা কিন্তু সেরকম না। কারণ তৃণমূলের কমিটিগুলো যখন গঠিত হয়েছিল তখন তার এনসিপি ছিল না, তখন ওই জেলা যারা আন্দোলন করছে তারাই কিন্তু নেতৃত্বটা আসছে। এবং আপনি যদি দেখবেন, কিছুদিন আগেও একটা নিউজ আছে যে হবিগঞ্জ জেলার মুখপাত্র তিনি পদত্যাগ করে হচ্ছে ছাত্রদলে যোগদান করছেন। তিনি কিন্তু ছাত্রদলে যোগদান না, তিনি প্রিভিয়াসলি ছাত্রদলে ছিলেন। বৈষম্যের একটা কমিটি হয়েছে, যেহেতু এটা একটা ঐতিহাসিক কমিটি, জেলার পাওয়ার
পয়েন্ট মানে যে পাওয়ার স্ট্রাকচারগুলো আছে সেটার সাথে মানে ডিসি অফিস ওসি অফিসের সাথে একটা, এটা ওই মুহূর্তে যারা আন্দোলন হচ্ছে প্রত্যেকে কিন্তু কমিটির সাথে যুক্ত হয়েছেন। কুমিল্লার ক্ষেত্রে যেটা বললেন যে এখানের নিউজে আমি যেটা দেখলাম যে তারা কোনো একটা ডিলারের জন্য আবেদন করছে, সেটা পাননি, তো সেক্ষেত্রে তারা হচ্ছে পাল্টা তালা মারছেন। এখানে দুটো জিনিস ঘটে, একটা ঘটে হচ্ছে যে এই আন্দোলনের সাথে যারা সরাসরি যুক্ত ছিলেন তাদের যেহেতু একটা পাওয়ার চলে আসছে এবং একটা হচ্ছে যে ইনস্ট্যান্ট প্রতিবাদ করে তাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে, যদি সে বৈধভাবেও না পেয়ে থাকেন তো সরাসরি তালা মারাটা তার উচিত হয় না। মানে সে ক্লেম করছে যে তাকে মানে ইয়াভাবে দেওয়া হয় না, মানে সে পাওয়ার যোগ্য ছিলেন তাকে দেওয়া হয় না। ওখানে ম্যাজিস্ট্রেট তিনি বলছেন যে না, তিনি আসলে পাওয়ার যোগ্য ছিলেন। কর্তৃপক্ষ বলছে যে তারা নিয়ম মেনেই তারা এটি দিয়েছেন। বুঝতে পারছি। ডক্টর জাহিদুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই যে সংস্কার প্রস্তাবের কথা আপনি এর আগে বলছিলেন, সংস্কার প্রস্তাব নিয়ে এখন আলোচনাও হচ্ছে, বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের অন্যতম বড় দাবি ছিল সংস্কার। আপনি নিজেও একটি কমিটির সদস্য ছিলেন, আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন যতদূর জানি আপনারা বিভিন্ন স্টেক হোল্ডার সাধারণ মানুষের সাথে কথা বলে আপনাদের মতামতের ভিত্তিতে প্রস্তাবগুলো দিয়েছেন। তার মানে কি এই সংস্কার প্রস্তাবগুলো সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন হয়েছিল কিনা সেটি আমরা বলতে পারি কিনা? যদি সেটি হয় তাহলে দিন শেষে রাজনৈতিক দলের দ্বারা প্রত্যাখ্যান হয়ে যাওয়া মানে কি আসলে আবার সাধারণ মানুষের প্রস্তাবগুলি প্রত্যাখ্যান হয়ে যাওয়া? নট নেসেসারিলি। আমি আসবো, তার আগে আরেকটা জিনিস একটু যোগ করে রাখি। মুক্তিযুদ্ধের পরে যে তরুণরা অনিয়মে জড়িয়েছেন আর রাজনৈতিক দলে থেকে জড়ানোর মধ্যে একটু ডিফারেন্স আছে। তারা ঠিক ওই অর্থে রাজনীতির নাম দিয়ে বা রাজনীতিতে অর্গানাইজ ছিলেন না। আর বিশেষ করে এনসিপি, মানে তারা একটা নতুন রাজনীতির কথা বলেন, নতুন বন্দোবস্তের কথা বলেন, তারা প্রিভিয়াস রাজনৈতিক দলগুলোকে সমালোচনা করেন এই পয়েন্টে, সে কোথায় কোথায় অনিয়ম দুর্নীতি করছে। এবং এটা তাদের চমৎকার একটা পয়েন্ট। তারা যদি নতুন রাজনীতি তৈরি করতে চান সেটাকে অ্যাটাক করতে হবে। সে কারণেই যখন নতুন বন্দোবস্তের কথা বলেন, নতুন করে সব কিছু রাজনীতির যে কলুষতা আছে এগুলো থেকে আপনি দূরে থাকবেন বলেন, তখন সেই ক্ষেত্রে এটা তাদের আরও বেশি কেয়ারফুল থাকা দরকার আছে। কিন্তু আবারও বলছি, আমি এটাকেও এরপরও আসলে ছাড় দেব, কারণ আমাদের সমাজ ছাড় মানে হচ্ছে এটা আমি পছন্দ করছি তা না, আমি হতাশ নই আর কি। আমরা এভাবেই আগাবো, আস্তে আস্তে এভাবেই আগাবো। সংস্কার নিয়ে যদি বলি, আসলে সংস্কারের চেষ্টা করা হয়েছে, কিন্তু সবসময় যে ওই মতামতগুলোর ব্যাপারে শতভাগ ঐক্যমত্য হয়েছে তা না। মতামত নেওয়া হয়েছে, কারণ সংস্কার কমিশনে যারা আছেন, কমিশনগুলো গঠিত হয়েছে যাদের এই ব্যাপারে ধারণা আছে, জানা আছে, তারা মানে এরকমই নিয়ে আছে, সুতরাং তাদের জ্ঞানেরও বা তাদেরও চিন্তার একটা জায়গা ছিল। আর সবসময় চাইলে কি আপনি পারতেন? ধরুন আমাদের কমিশন না, আপনি এনসিসি নিয়ে যে এত ডিবেট হচ্ছে, এনসিসি নিয়ে কি কে জানি বলছে গণভোট দেন, মানে এখন এনসিসি নিয়ে একটা গণভোট ধরলাম যে এখন যেহেতু ঐক্যমত্য হচ্ছে না, জামাত মতো বলেছে যেটা নিয়ে ঐক্যমত্য হবে না ওইটা নিয়ে গণভোট দেন, মানে আপনি এনসিসি নিয়ে একটা গণভোটকে আসলে চিন্তা করতে পারেন যেখানে মানুষ বুঝে ভোটটা দেবে? ওই গণভোটটা এরকম হবে, বিএনপি তার লোকজনের বলবে এটা হা দিয়ে এসো, ও বলবে না দিয়ে এসো। আর আমাদের প্রধান উপদেষ্টা বললেন তো যে টাকা খাবে, টাকা বেশি দিবে তাকে ভোট দেবে, উনি তাই বলেছেন। তো এখন অনেকগুলো ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের অপিনিয়নের রিফ্লেকশন নাই, অনেক কিছু মানুষ সাধারণ মানুষ বোঝে না। আবার আরেকটা একটু আনপ্লেজেন্ট কথা যদি বলেও ফেলি, সাধারণ মানুষের সব ক্ষেত্রে অপিনিয়ন কি সঠিকও হয়? ধরুন এখন অনেক দিন পর স্টেবল হয়েছে, একসময় আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং সেলিব্রেট করেছি না, মিষ্টি বিতরণ হয়েছে, শিক্ষিত মানুষ, আমার মনে আছে এটা নিয়ে আমি প্রচুর এডুকেটেড মানুষের সাথে ডিবেট করেছি, যখন ব্লগে লিখতাম অনেক আগের কথা, প্রচুর মানুষের সাথে তর্ক হয়েছে, মানে এটার পক্ষে দাঁড়াচ্ছেন। সুতরাং অনেক সময়ই এসব ভুলও ব্যাপার আছে। তো এই জন্য আমি মনে করি যে সব যে জনগণের রিফ্লেকশন হয়েছে তা আসলে না, সত্যিকার অর্থেই না, কারণ অনেক কিছু জনগণ ওইভাবে বিস্তারিত বোঝেনও না। চেষ্টা করেছি আমরা যেগুলো কমন, যেগুলো মানুষ বুঝতে যারা বোঝেন, মানে আপনারা যারা ছিলেন তারা তো বোঝেন এবং বুঝেই মতামতগুলো দিয়েছেন, সেগুলো রিফ্লেক্ট হওয়াও কি এক ধরনের? না না, এটা এক ধরনের না, কারণ আমি একটা ছোট একটা উদাহরণ দিই। আমি জাস্ট এটা একটা একাডেমিক ডিবেট করছি, আমি কে খারাপ ভালো হতে চাই সেটা বলছি না। ধরুন কোন একটা দল মনে করে আমাদের এখন মূল আলাপটা কি, প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমাও, প্রাইম মিনিস্টারের ক্ষমতা বেশি থাকলেও ফ্যাসিস্ট হয়ে যায়। খুব ভুল যুক্তি, আমি আজকে ওই জায়গায় ঢুকছি না, এটা সঠিক যুক্তি না। আপনি সব চেকস অ্যান্ড ব্যালেন্স করার পরও স্বৈরাচার কীভাবে তৈরি হতে পারে, আই ক্যান শো ইট। তারপর একটু কিছুটা হলেও চেষ্টা করে, আমি বারবার বলছি আমরা মনে করছি এটা করলে শেষ না। কিন্তু আমি যদি বলি কোনো দল যদি মনে করে, ধরুন মঞ্জু ভাই দল মনে করলো, ওনারা মনে করেন একটা পাওয়ারফুল প্রাইম মিনিস্টার একটা দেশের জন্য বেশি দরকার, যার হাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর আইন থাকবে, কিন্তু শেষ পর্যন্ত উনিই ডিসাইড করবেন এককভাবে কাকে ওই সাংবিধানিক পোস্টে নেবেন। আমি তর্কের খাতিরে বলছি, একটা দলের কি ফিলোসফি থাকতে পারে না? মানে উনি বাদশার মতো পাওয়ারফুল হয়ে যেতে চান, এটা কেন মনে করছি আমরা? পৃথিবীতে এত দেশ
এত রকম ব্যাপার আছে। এই যে এনসিসির আলাপ করছি, পৃথিবীর সব দেশে কি এনসিসি আছে? নাই তো, ভারতেই তো নেই। তো তাহলে কি ভারতে কি হয়েছে? ভারতে নির্বাচন কমিশনার তৈরির আইন মোদির আমলে গত বছর বা তার আগের বছর হয়েছে। এর আগ পর্যন্ত আপনি ভারতের নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে কোনোদিন প্রশ্ন শুনেছেন? নির্বাচন নিয়ে কোনোদিন প্রশ্ন শুনেছেন? আইনের পর সমস্যা হয়েছে, মোদি এখন আইন বানায় 2 নম্বরই ভাবে লোক নেওয়ার চেষ্টা করতেছে, এই সমালোচনা আছে। তো এনসিসি না থাকলেও যে কাজ করা যাবে না তা না। আর কেউ যদি মনে করে, আমি আবারও বলছি, আমি একটু বেশি পাওয়ারফুল প্রাইম মিনিস্টার চাই, আমি মনে করি তাতেই দেশের কল্যাণ হয়। কারণ বাংলাদেশ এখন শেখ হাসিনা ধ্বংসপ্রাপ্ত অবস্থার পর যে জায়গায় এসে দাঁড়িয়েছে, একজন দুর্বল প্রাইম মিনিস্টার কিন্তু প্রবলেম করবে। আবার কেউ কেউ বলছেন যে ওনার তো এক্সিকিউটিভ পাওয়ার কমানো হচ্ছে না, কমিশনগুলো। আমি যদি বলি, তিনি যদি মনে করেন যে কমিশনগুলোতেও তার রোল থাকা উচিত, এটা একটা ডিসকোর্স, এটাই মেনে নিতে হবে, নট নেসেসারিলি। জি, মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছে আর জানতে একটু চাই। বলে রাখি, এনসিসি এবং আপার হাউসের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দুটোই আমি চাই। সুতরাং আমি এটা একটা একাডেমিক ডিবেট করলাম। জি, মঞ্জুবের কাছে একটু জানতে চাই, যেটি বলছিলেন যে এই মুহূর্তে আরো শক্তিশালী প্রাইম মিনিস্টার দরকার ডেভেলপমেন্টের জন্য, এই ধ্বংসপ্রাপ্ত দেশের ডেভেলপমেন্টের জন্য, সেটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইবে। পাশাপাশি একটু আপনাদের যে দাবিটি আপনারা যে বলছিলেন, ক্ষমতা কেন্দ্রিক নয়, সংস্কারের পক্ষে জোট চায় এবি পার্টি, এর দ্বারা আসলে আপনারা কি বোঝাতে চাইছিলেন? আমরা ঐকমত্য কমিশনের যে প্রস্তাবনা দেখছি বা প্রক্রিয়া দেখছি, সেখানে তো সর্বসম্মতি হলেই কেবল সেখানে ঐকমত্য বলা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তো নয়। তাহলে জোট করেই বা কি? আমি ছোট ছোট করে কয়েকটা কথাই বলি। প্রথম যে কথাটা এসেছে, সরি, আদিবকে আপনি যে কোশ্চেনটা করেছেন, সেটার প্রেক্ষিতে একটা জাহেদ যেটা বলেছেন, যে দেখেন, আমরা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, পার্থক্যটা এখানেই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে কি? নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে এটা না যে বিএনপি খারাপ, আমি ভালো। এটা কিন্তু পুরনো বন্দোবস্ত। বিএনপি কেন খারাপ বা আওয়ামী লীগ কেন খারাপ? ওই আওয়ামী লীগের ক্ষমতা যদি আমার হাতে আসে, আমিও খারাপ হয়ে যাব। এই যে আপনি দেখছেন যে কেন অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে বেশি আসছে, কেন অভিযোগগুলো এনসিপির বিরুদ্ধে বেশি আসছে বা জামাতের বিরুদ্ধে বেশি আসছে, তারা বিভিন্ন জায়গায় ক্ষমতা প্রয়োগ করছে, এটা ক্ষমতার সাথে রিলেটেড। আমাদের সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা এমনভাবে দাঁড়িয়েছে যে যার হাতে ক্ষমতা, তার কাছে মানুষ যাচ্ছে, তদবিরের জন্য যাচ্ছে, তাকে নানাভাবে তার কাছে মানুষ নানা সুবিধা নেওয়ার জন্য যাচ্ছে। এই পদ্ধতি পরিবর্তন না করলে যেই চেয়ারে যাবে সেই ওই তালা লাগিয়ে দিবে, যার হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হবে সেই আপনার ম্যানিপুলেট করার চেষ্টা করবে। ফলে এখানে বিএনপিকে দোষ দিয়ে বা এনসিপিকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আমরা এই জন্যই বলছি সংস্কারটা আমাদের মনোজগৎ থেকে, সাংস্কৃতিক জায়গা থেকে এবং জায়গা থেকে করতে হবে। যেটা দেখেন, ডাক্তার জাহেদ বলেছেন যে উনি ক্ষমতাধর প্রধানমন্ত্রী চান। না, ঠিক আছে, ধরেন ক্ষমতাধর বলতে আসলে কি বোঝায়? আমরা তো গণতান্ত্রিক ব্যবস্থায় তো প্রধানমন্ত্রীর, লিডার অফ দি অপোজিশনও তো প্রধানমন্ত্রীর ক্ষমতা। দেখেন এখানে উনি যে, মানে যদিও উনি একাডেমিক বিতর্কের কথা বলেছেন, এখানে কিন্তু প্রধানমন্ত্রী কমিটির মেম্বার। আমরা যেই কমিটির কথা বলছি সেখানে প্রধানমন্ত্রী তো মেম্বার, এবং প্রধানমন্ত্রীর ভূমিকা তো সেখানে থাকছেই। শুধুমাত্র যে জায়গাটুকুলো আমি বলতে চাচ্ছি যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনা আমরা যেটা বুঝতে পারছি যে এই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় সরকার এবং বিরোধী দল মিলেই সরকার। কিন্তু কারণ বিরোধী দলের কাজ কি? সরকারের সমালোচনা করা, সরকারকে সঠিক পথে রাখা। বিরোধী দল না থাকলে তো সে নষ্ট হয়ে যাবে, তার ক্ষমতার অপব্যবহার করবে। সেই জন্য ক্ষমতাধর বলতে আমাদের ব্যাখ্যাটা হচ্ছে যে আপনি সবাইকে মিলেই ক্ষমতাধর। দেখেন, আপনি যাকে নিয়োগ দিচ্ছেন আর আপনি বিরোধী দলের নেতাকে নিয়ে যারা নিয়োগ দিচ্ছেন, কোনটা পাওয়ারফুল? আপনি যখন বিরোধী দলের কনসেন্ট নিয়ে একসাথে করে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাই তো পাওয়ারফুল। তো এই জায়গা থেকেই আমাদের ব্যাখ্যাটা এরকম যে আমরা যে গণতান্ত্রিক ভিত্তি, আরেকটা ত্রুটি আছে আমাদের, আমরা যখন তুলনা করি না, তখন আমার সুবিধায় যেটা আছে সেটাকে তুলনা করি। তো তত্ত্বাবধায়ক সরকার তো পৃথিবীর কয়টা দেশে আছে? আমাদের দেশে সবচেয়ে সাকসেসফুল ইভেন্ট তো তত্ত্বাবধায়ক সরকার, কারণ 4টা নির্বাচন যতটুকুই আমরা ভালো পেয়েছি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে পেয়েছি। সুতরাং আপনি যখন তুলনা করবেন ভারতের সংবিধান, আপনি যখন ব্রিটিশ সংবিধান তুলনা করবেন, লাভ তো নাই। যেমন আমরা আপার হাউসের কথা বলছি, কিন্তু আপার হাউস যদি প্রপারলি ওয়ার্ক না করে তাহলে তো এটা একটা অযথা একটা বাড়তি ঝামেলা হবে আমাদের জন্য। তো আপনি যে প্রশ্নটা করেছেন, আমি আজকে আমাদের বক্তব্য যে কোডটা আপনি তুলে ধরেছেন, আমরা বলেছি মতাদর্শ কেন্দ্রিক বা ক্ষমতা যাওয়া কেন্দ্রিক জোট না। আমরা প্রায়োরিটি দিচ্ছি যে আমাদের যে নতুন গণতান্ত্রিক ব্যবস্থাপনা বা সংস্কারমূলক যে আইডিয়াটা নিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নটা দেখছি, সেটার ভিত্তিতে আমরা একটা অ্যালায়েন্স করতে চাই। যে অ্যালায়েন্সটা সাময়িক কোনো কিছু হবে না, এটা একটা প্রায়োরিটি জায়গা। দেখেন,
আমি কিন্তু বিশ্বাস করি রাসেল, আগামী দিনে যারা যেই ক্ষমতায় আসুক না কেন, বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, বা আমরা সবাই মিলে যাই, যেই যাক, আগামী দিনে যেই ক্ষমতায় আসবে তাকে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান কিন্তু তাকে গাইড করবে। কেন গাইড করবে দেখেন, আগামী সরকারে যে আসবে সে কিন্তু পুলিশ দিয়ে আর মানুষকে পিটাইতে পারবে না। আপনি দেখেন ডক্টর ইউনূসের সরকারকে আমরা দুর্বল সরকার কেন বলছি? পুলিশ কিন্তু পিটাতে পারছে না কোথাও গিয়ে, এবং অন্যায়ভাবে পুলিশ পিটালে প্রত্যেক জায়গায় প্রতিরোধ হবে। এই যে প্রতিরোধটা শিখেছে মানুষ, এইটার একটা জোয়ার থাকবে লম্বা সময় ধরে। এটাকে আপনি তখনই নিয়ন্ত্রণে আনতে পারবেন যখন আপনার গুড গভর্নেন্স, আপনি যখন সততা নিষ্ঠা দিয়ে আপনি যখন স্টাবলিশ করতে পারেন, তখন পাবেন। তার আগ পর্যন্ত পুলিশের নৈতিক যে শক্তিটা হারিয়ে ফেলেছে, পুলিশ কোনোদিন মানুষের গায়ে লাঠি তোলার দ্বিতীয় শক্তিটা ফিরে পাবে না। আর পুলিশ যদি লাঠি চালাইতে না পারে, বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা হবে কীভাবে? সুতরাং আগামী দিনে যারা খুব খুশি হচ্ছে যে সরকার আসবে, আরে ভাই, আগামী দিনে আপনাকে অনেক প্রশ্ন, আজকে আমরা যে সংস্কারের কথা বলছি, আজকে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলছি, সব কিছু এটা হবে। আর সর্বোপরি আমার কথা যেটা, আমি কিন্তু জুলাই অভ্যুত্থানটাকে তুলনা করি ফরাসি বিপ্লবের যে 1789 সালে যে 14 জুলাই যে বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে যে ফরাসি বিপ্লবের উত্থানটা ঘটেছিল। দেখেন, ওই বাস্তিল দুর্গকে গুড়িয়ে দিয়ে কিন্তু ফরাসি বিপ্লবের যে সূচনাটা হয়েছিল, আমাদের এখানে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের জায়গাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এই গুড়িয়ে দেওয়ার জায়গাটা থেকে জুলাই, আমি বলি আওয়ামী লীগকে, আমি বলছি ওবায়দুল কাদেরকে দেখলাম কালকে উনি একটা বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগ যদি পারেন ভাই, আপনারা শেখ হাসিনা আপনি যদি পারেন ক্যালেন্ডার থেকে জুলাইটা মুছে দেন, জুলাই নামে মাসটা তুলে দিতে পারেন কিনা দেখেন। আদারওয়াইজ এই জুলাই যতবার ক্যালেন্ডারে ঘুরে আসবে, আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে কোনোদিন মানুষের হৃদয়ে আসতে পারবে না। জুলাই যতবার আসবে ততবার আমরা ঐক্যবদ্ধ হব, ততবার আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে পরাজিত হবে। আলোচনায় ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। একটু আরিফুল ইসলাম আদিব, একটু আপনার কাছে জানতে চাই যে নাহিদ ইসলাম আজকে আপনাদের যে কর্মসূচি, সেখানে তিনি একটি বক্তব্যে বলেছেন বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবি পুনর্ব্যক্ত করছি। একটু আপনার কাছে জানতে চাই যে এখানে আপনাদের মূল তালিকায় নির্বাচনের দাবিটি নেই, যেটি বিএনপি সহ বেশ কয়েকটি দল রয়েছে। তো গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রে ফিরে যাওয়ার দাবিটি আসলে মূল তালিকায় থাকা উচিত কিনা? আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন যে নির্বাচনের ক্ষেত্রে, যে আমরা তো এর পূর্বেও নির্বাচিত সরকার দেখেছিলাম, এবং সেই নির্বাচিত সরকারের মাধ্যমেই যখন ক্ষমতা হস্তান্তরের সময় আসে, তারা অনির্বাচিত কিংবা জোর করে ক্ষমতা ধরে রাখা এবং আপনার কিভাবে পরবর্তী তারাই ক্ষমতায় থাকবে, তত্ত্বাবধায়কে কাকে দায়িত্ব দিবে, সেটার জন্য বিচার বিভাগের সর্বোচ্চ জায়গায় রদবদল করা, এই চেষ্টাগুলো ধরেন হয়েছে। আপনার 91 সালে তো নির্বাচিত সরকার আসছিল, 2001-এ নির্বাচিত সরকার, 96-তে নির্বাচিত সরকার। বাংলাদেশে যেটা হয় যে আপনার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যখনই আসে, এটার সমাধানের জন্য রাজপথে একটা রক্তারক্তির পরিস্থিতি তৈরি হয়। যে রাজপথটা দখলে নেয় জিতে যায়, মানে বিরোধী পক্ষের বেশি লাশ ফেলাতে পারে, তাদের পক্ষে এখানকার ক্ষমতার যে যতগুলো স্টেক হোল্ডার আছে, তারা ওই দলের উপর বাজি ধরেন যে এই দলের লগে এবার থাকলে আমার ক্ষমতা আপনার জায়গাটা হবে। সেই কারণে আমরা যেটা মনে করছি যে বাংলাদেশের যদি এই জায়গাটা পরিবর্তন করতে হয়, তাহলে এখানকার শাসনতান্ত্রিক যে কাঠামো আছে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এবং পুরো রাষ্ট্রের যে প্রক্রিয়া চলে, সেই জায়গাটা আমাদের একটা বড় পরিবর্তন আনবে। এই পরিবর্তনটা যদি হয়, তাহলে আমাদেরকে কি হিসাবে দেখে? আমাদেরকে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো দেখে যে তোমরা অভ্যুত্থান করছো, তোমরা অন্যান্য দলগুলোর সাথে সমঝোতা করে ইলেকশনে আসো, কিছু লোক এমপি হও। আমাদের তো এমপি হওয়া, মন্ত্রী হওয়ার এই বাসনা থেকে তো আপনার আমরা রাজনীতিটা শুরু করি নাই। কারণ এই বাসনা থেকে যদি আমাদের রাজনীতিটা শুরু হতো, তাহলে তো আমরা গতানুগতিক প্রক্রিয়া আওয়ামী লীগ করতে পারতাম, বিএনপি করতে পারতাম, এবং সেটা সবচেয়ে সহজ ছিল। কেন সহজ ছিল? কারণ আওয়ামী লীগ ছাত্র প্রতিনিধিত্ব মন্ত্রিত্ব না, সেটার আলাদা প্রেক্ষাপট আছে সেই জায়গার থেকে। তো সেই জায়গার থেকে আমরা মনে করি যদি এই মৌলিক সংস্কারগুলো যদি হয়, এবং মৌলিক সংস্কারের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক, যে বিরোধী দলে আসুক, কিংবা যে টোটালি রাজনীতি করে না, মানে কোনো ক্ষমতার কাছে নাই, তাহলে এইটা খুব বেশি ম্যাটার করবে না। অর্থাৎ একজন নাগরিক তার রাজনৈতিক পরিচয়, তার পেশাগত পরিচয়, তার শিক্ষাগত পরিচয়, তার ধর্মীয় পরিচয়ের কারণে রাষ্ট্রের কাছ থেকে সেবা পাওয়া কিংবা রাষ্ট্রের কাছ থেকে তার অধিকার পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য হবে না। ফলশ্রুতিতে এইটার মাধ্যমে পরবর্তী নির্বাচন হলে এটার কোনো
পরিবর্তন হবে না। ফলশ্রুতিতে দলগুলো মনে করে যে তোমরা নির্বাচনের পরিস্থিতি নয়, নির্বাচনের মাধ্যমে আপনারা জানেন। ফলে আমাদের ফোকাসটা হচ্ছে মৌলিক সংস্কারের জায়গাটা। জি, একটু যদি ডাক্তার জাহিদুর রহমান একটু আপনার কাছে জানতে চাই, আজকে আরও একটি সংবাদ রয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, আজকে না বোধহয় সেটি গতকাল, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হতে পারে, এবং এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানে ভোট নিয়ে যে শঙ্কা সংশয়ের কথা, সেটি কি দূর হলো কিনা, বা আর কোনো সংশয় আছে কিনা? আমাদের ভোটটা হয়ে যাওয়ার আগ পর্যন্ত শঙ্কা দূর হয়ে গেছে আমি বলতে পারি না। কোথাও না কোথাও কোনো না কোনোখানে একটা প্রবলেমের চেষ্টা আছে, এবং এই সরকারের ক্ষেত্রে যেটা হয়, মানে ধরলাম প্রধান উপদেষ্টা চাইছেন, কিন্তু আমি বিশ্বাস করি সরকারের আরও পাওয়ার সেন্টার আছে যারা কোনো না কোনোভাবে নানান কিছু ভাবতে পারেন। কারণ আমরা কিছু কিছু জিনিস প্লট করার চেষ্টা দেখছি মাঠে। ধরুন, এত সময় নাই এখন, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট করেছে রোহিঙ্গাদেরকে নিয়ে। এটা নিয়ে আমি খুব অবাক হয়েছি এটা দেখে। বিবিসি বাংলা সরেজমিন একটা রিপোর্ট করে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশ এখন রোহিঙ্গাদেরকে হাতে অস্ত্র তুলে নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে বলেছে, তাদের ট্রেনিংও শুরু হয়েছে, এবং বাংলাদেশ সরকারের পেছনে আছে বলে ক্লেইম করছে সেই রিপোর্ট। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ খুব হেজিপেজি কোনো ইয়ে না, এটা খুবই সিগনিফিক্যান্ট এবং প্রেস্টিজিয়াস একটা থিঙ্ক ট্যাঙ্ক। মার্কো রুবিও আরেকটা কথা বলেছেন, এটা একটু মাথায় রাখতে হবে। শুধু এটা না, ওদের স্টেটমেন্ট যেটা দিয়েছে ওদের স্টেট ডিপার্টমেন্ট থেকে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সহযোগিতার কথা বলেছেন। সময় নেই, নাহলে আমি দেখাতাম, আগে অনেক এসব নিয়ে কথা বলেছি। ভারত রোহিঙ্গা মূলত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটা পার্ট। আমেরিকা এখানে এসছে ওইটার কারণে, অর্থাৎ ওইটারই পার্ট, এবং এখানে সে চীনের সাথে, চীনের যে অ্যাক্সেস আছে সমুদ্রে কিয়াকপিও ডিপ সি পোর্ট দিয়ে, এটার সাথে ঝামেলা করতে। সো আমি জানি না আসলে ইফস অ্যান্ড বার্ডস আছে। তারপর আদিবরা একটা শর্ত দিয়ে রাখছে অনেক দিন থেকে, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন না। এখন ওনারা যদি তফসিল ঘোষণা করে, ওরা যদি আবার রাস্তায় টাস্তায় নেমে আসে যে নির্বাচনের তফসিল পেছাইতে হবে, আওয়ামী লীগের সময় যেমন করেছেন, কুড বি, কারণ ওনারা অলরেডি এটা কিন্তু রিপিটেডলি বলেছেন, একবার দুবার না, অনেকবার বলেছেন। সো অনেকগুলো ইফস অ্যান্ড বার্ডস এখনো আছে বলে মনে হয় আর কি। জি, মুজিবুর রহমান মঞ্জু, একটু আপনার কাছে জানতে চাই, যে আলোচনা আসলে হলো, বা সংস্কার, এখনকার বাস্তবতা, দুর্নীতি বা সোসাইটির কথা বললেন ডাক্তার জাহিদুর রহমান, যে এই সোসাইটিতে এরকমটা হতেও পারে, সব মিলে একটু আপনার কাছে জানতে চাই যে আমাদের হিস্ট্রি এর আগে যেমনটি 90-এর অভ্যুত্থান হয়েছে, এরপরে অভ্যুত্থান না হলেও 2006 সালেও এক ধরনের যে ক্ল্যাশ হয়েছিল, আবার একটি সরকার 111 সরকার 2 বছর ছিল, এই সব আলোকে একটু আপনার অবজারভেশন, যে আবারও কি কোনো এই ধরনের গণ অভ্যুত্থানের আশঙ্কা বা সম্ভাবনা দেখেন? প্রথম কথা হচ্ছে, আমাদের দেশে সরকার পরিবর্তনের বিধান কি, সেটা তো ইলেকশনের মাধ্যমে হয়। তা এখানে তো ইলেকশনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় নাই। এই সরকার পরিবর্তন হচ্ছে একটা জনগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন পরিবর্তন হয়, সেটা শুধু নির্বাচন দিয়ে এটা সমাধান হয় না। দেখেন, 69-এর গণ অভ্যুত্থানের পর কিন্তু একটা নির্বাচন দেওয়া হয়েছিল, কিন্তু সমাধান তো হয় নাই। সেটা থেকে যুদ্ধ, মুক্তিযুদ্ধ, রাষ্ট্র বদল, পতাকা বদল, ভূখণ্ড বদল হয়ে গেছে। মানুষ এবার সন্তুষ্ট না হলে কি আবার অভ্যুত্থান হতে পারে? আপনি 90-এ দেখেন কি হয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে সংবিধানের বিধান পরিবর্তন হয়েছে। বিধান পরিবর্তন আগেই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে। সংবিধানের একটা মানে মেজর চেঞ্জ। সুতরাং আপনি যদি মনে করেন যে এই গণ অভ্যুত্থানের পরে, এত বড় একটা গণ অভ্যুত্থান, 16 বছরের এত অনিয়ম, এত ধ্বংসের পরে আপনি শুধু একটা ইলেকশন দিলেই সমাধান হবে, বরং ভয়ানক পরিস্থিতি হবে। সেই জন্য যেই জায়গাগুলো কথাগুলো এসেছে, হ্যাঁ আমি বিশ্বাস করি সংস্কার করলে যে রাতারাতি সব কিছু শেষ হয়ে যাবে তা না। ইভেন আমরা যে এখন যে কমিটির কথা বলছি, এই কমিটি করলেই যে আমাদের 3টা বিভাগ একেবারে মানে স্বাধীনভাবে কাজ করতে পারবে তা না, কারণ আমাদের মনোজগৎ তো পরিবর্তন হওয়াটা গুরুত্বপূর্ণ। কিন্তু একটা জায়গায় তো আমরা দায়বদ্ধতা মুক্ত হতে পারবো, যে আমরা চেষ্টা করেছি। আমরা যদি আগের জায়গায় ছেড়ে দেই, তাইলে দেখবেন এখন আমরা এতদিন সবাই মিলে যুদ্ধ করেছি, কালকে আমরা যুদ্ধ করব। এবং আমরা আমাদের যুদ্ধ তো শুরু হয়েছে কিছুটা হলেও। আমরা যখন এখন সংস্কার নিয়ে লড়াই করছি, সেখানে তো একজন আরেকজনকে না, মুক্তিযুদ্ধের পরে কি হয়েছে, জাসদ আর আওয়ামী লীগ কি নিজেরাই তো সেজন্য বলছি যে এই নিজের যুদ্ধের চাইতে বেটার এটা না যে আমরা একটা কনসেনসাসের ভিত্তিতে, একটা জাতীয় সনদের ভিত্তিতে আমরা একটা সরকার করব। এখন দেখেন, আমি ঘুরে ফিরে ওই কথাটা কেন আসছে, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ কেন প্রধানমন্ত্রী দিবেন? কারণ উনি কি তাহলে ইলেকশন করতে চান, মানে ম্যানিপুলেট করতে চান? তাহলে মানে সরকারি কর্ম কমিশনের প্রধান মানে প্রধানমন্ত্রী কেন নিয়োগ দিবেন? সেটা তো নিরপেক্ষ লোক নিয়োগ দেওয়ার তো ওনার দায়িত্ব।
উনি নিয়োগ দিতে চান কেন? উনি সরকারি কর্মকর্তাদের মধ্যে উনি ওনার ক্ষমতা, ওনার লোক ঢুকাতে চান, যেটা অতীত হয়ে আসছে। এই জায়গা থেকে আমি আপনাকে বলবো যে গণ অভ্যুত্থানে কি লেখা ছিল, কি বলা ছিল, আগের কিছু ছিল তা না, কিছুই ছিল না। ওই যে 18-র কোটা আন্দোলন শেষ হয়ে গেছে না, যখন শেখ হাসিনা সব কোটা বাতিল করে দিয়েছে, কোটা আন্দোলন তো শেষ হয়ে গেছে। আমরা যদি এখন যদি বলি, এই প্রত্যাশা আমাদের ভাষা আন্দোলন থেকে তো মুক্তিযুদ্ধের শুরু হয়েছে। আচ্ছা ধরেন 70-এর নির্বাচনে যদি শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানিয়ে দিত, তাহলে তো মুক্তিযুদ্ধ হতো না, তাই না? এখন ওই যদি করে তো হয় না। আমাদের এই সব পরিবর্তনের মধ্য দিয়ে এই যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, আমি তো বললাম যে জুলাই নিয়ে যদি আমরা মাসের পর মাসও আলোচনা করি, সে আলোচনা শেষ হবে না। কারণ কি এক বিভৎসতার মধ্যে দিয়ে আমরা সেজন্য আলোচনা শেষ করছি আজকে, যেহেতু আলোচনা শেষ হবে না। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।